দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025-এ যারা মাধ্যমিক দেবে এবং যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ো, ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের আজকের অধ্যায় থাকবে তাপের ঘটনা সংগ্রহ, চতুর্থ অধ্যায়। তো এইখানে আমরা দুটো পার্টে আমাদের এই অধ্যায়টিকে আমরা শেষ করব। তো আজকের ক্লাসে আমরা প্রথম অংশটি আলোচনা করব, কঠিন ও তরল এবং গ্যাসের প্রসারণ। তো প্রথমেই আমরা কঠিনের যে প্রসারণ সম্পর্কে জেনে নেব। প্রথমেই দেখো কঠিনের তাপীয় প্রসারণ। কঠিনের তাপীয় প্রসারণ বলতে কি বোঝায়? দেখো, কোনো কঠিন পদার্থকে যদি তাদের উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তাদের আকার এবং আয়তনের একটা প্রসারণ ঘটবে, বৃদ্ধি ঘটবে। এবং উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের এই যে বৃদ্ধি, ঠিক আছে, সেই বৃদ্ধিটাকে বা প্রসারণটাকেই আমরা বলবো কঠিনের তাপীয় প্রসারণ। ঠিক আছে। তো এবার দেখো কঠিনের যে ধরনের প্রসারণগুলো সাধারণত আমরা দেখতে পাই সেটা হচ্ছে 3 ধরনের তাপীয় প্রসারণ দেখা যায়। প্রথমত দৈর্ঘ্যের প্রসারণ, দ্বিতীয়ত ক্ষেত্র প্রসারণ, তৃতীয়ত হচ্ছে আয়তন প্রসারণ। কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ, এই 3 ধরনের প্রসারণ দেখা যায়। কঠিনের ক্ষেত্রে যদি আমরা বলি যে কেন এই 3 ধরনের প্রসারণ দেখা যায়, তাহলে দেখো কোনো একটা কঠিন পদার্থ ধরলাম, সেই কঠিন পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি থাকে তাহলে তাদের দৈর্ঘ্য প্রসারণও হতে পারে, আবার ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে, আবার আয়তন, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এই জন্যই কিন্তু কঠিনের ক্ষেত্রে 3টি প্রসারণ আমরা দেখতে পাবো। এরপর আসছি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে। তো প্রথমেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আমরা দেখি তাহলে দেখব যে কোনো কঠিন একটা পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যের যে পরিমাণ প্রসারণ ঘটবে বা বৃদ্ধি ঘটবে সেইটাকে আমরা বলবো ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো যদি আমরা ধরে নিই যে T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L1 এবং উষ্ণতা বৃদ্ধি করে আমরা T2 করলাম, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে L2। এবার কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, এবং কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা আলফা দ্বারা ডিনোট করি তাহলে আলফা সমান কী হবে? এই যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটেছে L2 থেকে L1 বিয়োগ করলে এই পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে, ঠিক আছে, ডিভাইডেড বাই তার প্রাথমিক যে দৈর্ঘ্য এবং উষ্ণতার যে পরিবর্তন T2 মাইনাস T1। তাহলে এটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করব। এরপরে একটা পয়েন্ট আসছে, দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে রাশিমালা সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে, ইনটু 1 বাই উষ্ণতা। তাহলে এদের একক যদি আমরা দেখি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার একক কার ওপর নির্ভর করবে? দৈর্ঘ্যের বৃদ্ধির ওপর না উষ্ণতার পরিবর্তনের ওপর? অবশ্যই উষ্ণতার পরিবর্তনের ওপর নির্ভর করে, কারণ দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এখান থেকে দৈর্ঘ্যের একক কেটে যায়, ফলে উষ্ণতার এককের ওপর কেবলমাত্র নির্ভর করে। সেই ভাষাটাই এখানে আমরা লিখেছি। সমজাতীয় দুটো রাশির অনুপাত যদি নিই সেটা তো এককবিহীন হয়, তাহলে এই যে পোর্শনটা আছে L2 মাইনাস L1 বাই L1 এটা কিন্তু এককবিহীন হয়ে গেল। তাহলে এখানে আলফার একক কেবলমাত্র উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করছে, তাই এখানে উষ্ণতার এককের ওপরই নির্ভর করবে, ঠিক আছে, দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না। এবার সিজিএস এবং এসআই আমরা যদি একক হিসেবে দেখি, তো প্রথমে এসআই এককে যদি আমরা দেখি তাহলে আলফার একক কী হবে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অর্থাৎ 1 বাই ডিগ্রি সিকে আমরা লিখতে পারি ডিগ্রি সি ইনভার্স, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ফারেনহাইট এবং এসআইতে যদি কেলভিন করি কেলভিন ইনভার্স। ক্লিয়ার? এরপর একটি প্রশ্ন আমরা দেখে নেব
এখানে যে প্রশ্নটি রয়েছে যে তাপের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণিত 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কী বোঝায়? উত্তরটি এভাবে লিখবে যে কোনো তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের 17 গুণিত 10⁻⁻6 অংশ বৃদ্ধি পাবে বা একক বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপরে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় কোন উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরতে হয়? দেখো কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় যে কোনো উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরা হয়, অর্থাৎ যে উষ্ণতা থেকে পদার্থটির উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে সেটিকে আমরা প্রাথমিক উষ্ণতা বলবো। যদি সূক্ষ্ম গণনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা 0 ডিগ্রি সিকে প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরতে পারি। এরপরে কিছু বিষয় মনে রাখতে হবে। যেটা মনে রাখার বিষয়, 1 ডিগ্রি সি উষ্ণতার পরিবর্তন এবং 1 কেলভিন উষ্ণতার পরিবর্তন সমান কিন্তু হওয়ার জন্য কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস এবং কেলভিন স্কেলে কিন্তু একই হবে, কোনো পরিবর্তন হবে না। কারণ যে 1 ডিগ্রি সি সমান যে 1 কেলভিন, তাই কিন্তু এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, একই হবে। আর দুটি দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতায় একই থাকার শর্ত হবে প্রাথমিক দুটো দণ্ডের ক্ষেত্রে। দেখো দুটো দণ্ডের ক্ষেত্রে আলাদা আলাদা দণ্ড, তাহলে তাদের প্রাথমিক দৈর্ঘ্য গুণিত তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দুটোর ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু এটা সমান হবে। সমান যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু দুটি দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতায় সমান হবে। এবার এই যে কথাটি আমরা বললাম, যে উষ্ণতায় বা কোন শর্তে এদের প্রসারণটা সমান হবে সেটা আমরা প্রশ্ন আকারে দেখে নেব। দুটি দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতায় একই থাকার শর্তটা কি, তখন আমাদের ব্যাখ্যা করে বলতে হবে। যেমন দেখো, মনে করে নিলাম যে L1 উষ্ণতায় দুটি দণ্ডের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, একটা হচ্ছে L1 এবং একটি L2। T1 উষ্ণতায়, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক একটু ঠিক করে নেবে, T1 উষ্ণতায় L1 এবং T2 উষ্ণতায় যে L2। ক্লিয়ার? এবার এদের দৈর্ঘ্যের দাঁড়াও একটু কারেকশন করে নিই। দেখো T1 উষ্ণতায় দণ্ড দুটির দৈর্ঘ্য একটা হচ্ছে L1 আর একটা L2। এবার উষ্ণতা T2তে দুটি দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে হয়েছে L1 ড্যাশ L2 ড্যাশ। ঠিক আছে, দুটি দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক আমরা যদি একটা আলফা একটা বিটা ধরি, তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি যে L1 মাইনাস L2 এই যে পার্থক্যটা, দ্বিতীয়টার ক্ষেত্রে যে উষ্ণতা যে পার্থক্য হয়েছে T2তে L1 ড্যাশ মাইনাস L2 ড্যাশ, তাহলে তো সমান হলো। এরপর আমরা L1গুলোকে একদিকে নিয়ে এলাম, L1 ড্যাশ মাইনাস L1 সমান L2 ড্যাশ মাইনাস L2। এবার দুই পক্ষে আমরা যদি এদের যে মানটা আমরা বসিয়ে দিতে পারি, এই যে তোমার আমরা যে পেলাম না যে L1 ড্যাশ মাইনাস L1 ডিভাইডেড বাই L1 আলফা 1 সমান হচ্ছে T2 মাইনাস T1। এইখান থেকে এই অংশের মানটা আমরা দুটোর ক্ষেত্রে বের করেছি আলাদা আলাদা করে দিয়ে কিন্তু এটা বসিয়েছি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের আসবে L1 ড্যাশ মাইনাস L1 সমান আলফা 1 L1 T2 মাইনাস T1। এই মান দুটো আলাদা আলাদা করে বসানোর পর এই উষ্ণতা কেটে যাবে পার্থক্য, ফলে এখানে আমরা পেয়ে যাচ্ছি L1 আলফা 1 সমান L2 আলফা 2। এইখান থেকে আমরা এটা লিখতে পারি। ওকে, এরপরই আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ বলে দেব যে দণ্ড দুটির দৈর্ঘ্য এবং তাদের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক ব্যস্তানুপাতিক থাকলে যে কোনো উষ্ণতায় দণ্ড দুটির দৈর্ঘ্যের পার্থক্য সমান হবে। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, যে সমস্ত কঠিন পদার্থের গলনাঙ্ক কম হয় তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কম হবে। আর একবার বলছি, যে সমস্ত কঠিন পদার্থের গলনাঙ্ক কম তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কও কম হবে। এরপর হচ্ছে দ্বিধাতব পাতটা কি। দেখো, দ্বিধাতব পাত হচ্ছে একই জ্যামিতিক আকার বিশিষ্ট এবং আকৃতি বিশিষ্ট দুটো ভিন্ন ধাতু
পাতকে, ধরো এটা একটা লোহা নিলাম একই ধরনের আকৃতি, আর একটা নিলাম আমরা পিতল, ঠিক আছে, লোহা এবং পিতল নিলাম, এইভাবে এদেরকে রিভেট করে দেবো, মানে সংযুক্ত করে দেবো ঝাল দিয়ে, ঠিক আছে। ফলে যে তোমার পাতটা তৈরি হবে তাকে আমরা দ্বিধাতব পাত বলবো। ক্লিয়ার? এখানে এই ভাষাটি লেখা আছে। এরপর দেখো প্রশ্ন আকারে, দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে সেটা বেঁকে যায় কেন? এটা যেহেতু লোহা এবং এটা যদি পিতল, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো আলাদা পাত রয়েছে, আলাদা ধাতুর। তাহলে এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দুটোর ক্ষেত্রে আলাদা। ফলে এদের উত্তপ্ত যদি করি একই উষ্ণতাতে, তাহলে এদের আলাদা আলাদা প্রসারণ ঘটবে, ফলে বেঁকে যাবে। এই ভাষাটি এখানে লেখা আছে, ঠিক আছে। পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, নিয়ে নেবে। এরপরে দেখো, এটা বহু পরিচিত একটি প্রশ্ন, তোমরা পড়ে এসেছো, যে রেল লাইনের যে পরপর দুটি রেলের জোড়ার মুখে কিছুটা ফাঁকা অংশ রাখা হয় কেন? একটা রেল লাইনে যে পাত থাকে না, সেই পাতগুলোর মধ্যে দেখবে খাঁজ কাটা থাকে, কেন থাকে? এর কারণটা কি? কারণটা হচ্ছে এখানেও সেই ধাতুর প্রসারণ ঘটবে, ঠিক আছে। গরমের দিনে কি হয়, উত্তপ্ত হয়ে যায়, ফলে ট্রেন যখন ওপর দিয়ে যায় তখন কিন্তু আরও উত্তপ্ত হয় ঘর্ষণের জন্য, ফলে তাদের বৃদ্ধি ঘটে অল্প পরিমাণ, এবং এই বৃদ্ধির জন্য এই যে ফাঁকা অংশটা ভরাট হয়ে যাবে। আবার যখন ট্রেন চলে যায়, শীতল হয়ে গেলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এবার এটা যদি একটাই পাত থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এদের দৈর্ঘ্য প্রসারণের জন্য এই পাতগুলো বেঁকে যেত, ফলে রেলের দুর্ঘটনা হতো, তাই এখানে ফাঁকা রাখা হয়। অনুরূপ প্রশ্নগুলো করে রাখবে, গরুর গাড়ির চাকার কিভাবে বের পড়ানো হয়, এবং আরেকটা, লোহার সেতুর এক প্রান্ত রোলারের ওপর রাখা হয় কেন? ক্লিয়ার? এবারে আসছি কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একই রকম সব কিছুই, শুধুমাত্র সেখানে দৈর্ঘ্য ছিল, এখানে ক্ষেত্র হবে। কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। বিটা দ্বারা ডিনোট করা হয়। T1 উষ্ণতায় S1 যদি হয় ক্ষেত্রফল, T2 উষ্ণতায় S2 যদি ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান কী হবে? বিটা সমান হয়ে যাবে তাদের ক্ষেত্রের যে পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্র ইন্টু উষ্ণতার পরিবর্তন। এদের এককও কিন্তু কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, এবং এদের এককও একই হবে, যে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। এরপরে একটা প্রশ্ন দেখব আমরা, এখানে দেখাও যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের এককের ওপর নির্ভর না করে শুধুমাত্র উষ্ণতার ওপর নির্ভর করে। একই রকম বলে দেবে এদের যে ক্ষেত্রফলের পরিবর্তন ভাজিত যে প্রাথমিক ক্ষেত্রফল, তাদের যে অনুপাত, এটা সমজাতীয় রাশির অনুপাত, তাই এটা একক বিন হয় কেবলমাত্র, তাহলে উষ্ণতার এককের ওপর নির্ভর করছে, তাই এদের একক উষ্ণতার ওপর নির্ভর করবে। এরপর আসছি, দেখো কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ কিসের ওপর নির্ভর করবে? প্রথমত হচ্ছে এখানে দেখো, কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করবে। কঠিন পদার্থের পৃষ্ঠতল যদি বেশি হয়, সেই ক্ষেত্রে তার পরিবর্তন আলাদা হবে, এবং ছোট হলে তার ক্ষেত্রে আলাদা হবে। এবং উষ্ণতার বৃদ্ধি, কতটা উষ্ণতা বৃদ্ধি হচ্ছে তার উপর নির্ভর করবে, এবং কঠিন পদার্থের উপাদানের উপর নির্ভর করে, কঠিন পদার্থটা কী দিয়ে তৈরি তার উপর নির্ভর করবে। ক্লিয়ার? এরপরে আসছি, দেখো একটি ধাতব পাতের মাঝখানে ছিদ্র আছে, পাত্রটি গরম করলে ছিদ্রের আকারে কি পরিবর্তন হবে? ধাতব পাত্রটিকে যদি আমরা উত্তপ্ত করি, পাতের যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং ছিদ্রের ক্ষেত্রফল একই নিয়মে বৃদ্ধি পাবে। ফলে ছিদ্রটি বৃত্তাকার হয়, যে তাহলে তাপমাত্রা বাড়ালেও ছিদ্রটি বৃত্তাকারই রয়ে যাবে। যদি ছিদ্রটি প্রাথমিক ব্যাসার্ধ যদি R1 হয় এবং উষ্ণতা বৃদ্ধি যদি T হয়, তাহলে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা যদি হয়, তাহলে আমরা বলতে পারি অন্তিম যে ব্যাসার্ধ R1 সমান কী হবে? প্রাথমিক যে ব্যাসার্ধ ইন্টু 1 প্লাস আলফা T। ঠিক আছে, এইভাবে একটা ছিদ্রযুক্ত, দাঁড়াও করে দিচ্ছি, এইভাবে একটি ছিদ্রযুক্ত সিট
এক মিনিট, ঠিক আছে, এভাবে একটা ছিদ্র রয়েছে, ঠিক আছে। ছিদ্র যদি থাকে, এটা যদি পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে ছিদ্রটাও বড় হবে এবং বাইরের যে রেডিয়াসটা সেটাও বড় হবে, এটাই বোঝাতে চেয়েছে। ক্লিয়ার? এরপর দেখো কঠিনে আয়তন প্রসারণ। একই রকমভাবে ভাষা একই হবে। কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। T1 উষ্ণতাতে আয়তন V1 এবং T2 উষ্ণতাতে আয়তন V2। তাহলে এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক যে ল্যামডার সমান কী হবে, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার পরিবর্তন। এদের এককও উষ্ণতার এককের উপর নির্ভর করে। এবং এখানে আলফা বিটা গামা এদের মধ্যে সম্পর্কটা কী হবে? দেখো, আলফা বলতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা বলতে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা বলতে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের সম্পর্কটা হয়ে যাবে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। ক্লিয়ার? এরপরে আসছি, দেখো একটা প্রশ্ন নিয়ে নেব যে দেখাও যে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আয়তনের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। এইভাবে আমরা বলতে পারি যে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক সমান আয়তনের একক ডিভাইডেড বাই আয়তনের একক ইনটু উষ্ণতার একক। তাহলে আয়তনের একক কেটে যাবে, সমজাতীয় রাশির অনুপাত যেহেতু, আর উষ্ণতার এককের ওপর কেবলমাত্র নির্ভর করে থাকবে। তারপরে আসছি, দেখো কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এক হচ্ছে প্রাথমিক আয়তনের উপর নির্ভর করবে, উষ্ণতার বৃদ্ধির উপর নির্ভর করবে, কঠিন পদার্থের উপাদানের উপর নির্ভর করবে। এই তিনটি জিনিসের উপর নির্ভর করবে। তারপরে দেখো লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ পার ডিগ্রি সি বলতে কী বোঝায়? যে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ পার ডিগ্রি সি বলতে বোঝায় লোহার তাপমাত্রা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে লোহার আয়তন প্রাথমিক আয়তনের 36 × 10⁻⁶ অংশ বৃদ্ধি পায়। ক্লিয়ার? এরপরে আসছি কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী, এদের মধ্যে সম্পর্কটা কী? দেখো, কঠিনের প্রসারণ গুণাঙ্ক মোল হচ্ছে 3 প্রকার: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবং এদের যে সম্পর্কটা আমরা দেখেছি যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এটা হচ্ছে কঠিনের প্রসারণ গেল। এরপর আমরা তরলের প্রসারণ সম্পর্কে জানব। তো তরলের প্রসারণে আমরা তিন ধরনের প্রসারণ দেখব। প্রথম যেটা দেখব আমরা তরলের আপাত প্রসারণ। তো তরলে আপাত প্রসারণের ক্ষেত্রে কোনো তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করে তরলে যে প্রসারণ পাওয়া যায় তাকে ওই তরলে আপাত প্রসারণ বলবো। ঠিক আছে? এরপর দেখো তরলে আপাত প্রসারণ নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। মূলত তরলের প্রাথমিক আয়তনের উপর নির্ভর করবে, উষ্ণতার উপর নির্ভর করবে এবং তরলের প্রকৃতি এবং পাত্রের উপাদানের উপর নির্ভর করে, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে। এরপর আমরা দেখব তরলের আপাত প্রসারণ গুণাঙ্কটা কী। কোনো তরলের প্রতি একক যে উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটবে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলবো। এবং তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ভরশীল বিষয়। দেখো এখানে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক যে পাত্রের যে প্রসারণ গুণাঙ্ক ওর ওপর নির্ভর, তাই এটি তরলের কখনো নিজস্ব ধর্ম নয়। ঠিক আছে? কারণ এখানে পাত্রের প্রসারণের ওপর নির্ভরশীল হয়ে আছে, তাই এটা নিজস্ব ধর্ম হতে পারে না তরলের। তাহলে তরলের নিজস্ব ধর্ম কোনটা হতে পারে? তরলের যে নিজস্ব ধর্ম বলতে এখানে তরলের প্রকৃত প্রসারণকে আমরা তরলের নিজস্ব ধর্ম বলবো। দেখো তরলের প্রকৃত প্রসারণ, কোনো তরল পদার্থকে পাত্রে রেখে উত্তপ্ত করা হয়, সেই পাত্রের প্রসারণকে তরলে আপাত প্রসারণের সঙ্গে যুক্ত করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলা হয়। তরলের প্রকৃত প্রসারণ যে নিম্নলিখিত বিষয়ের ওপর নির্ভরশীল: তরলের প্রাথমিক আয়তন, উষ্ণতা বৃদ্ধি এবং তরলের প্রকৃতির ওপর নির্ভর করে।
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। দেখো, কোনো তরলের পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। দ্বিতীয়ত, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে না, পাত্রের প্রসারণের উপর নির্ভর করবে না। তাই তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে তরলের নিজস্ব ধর্ম হিসেবে আমরা বলি এবং ওটাই ধরা হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন থাকে যে তরলের প্রসারণের ক্ষেত্রে কোনটি তরলের নিজস্ব ধর্ম, এমসিকিউ যদি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে পারবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য বা ধর্ম। তারপরে দেখো, নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধিতে পাত্র এবং তরলের উভয়ের আয়তন প্রসারণ যদি ওই একই হয় তাহলে পাত্রের তরলের লেভেলের কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে তরলের আপাত প্রসারণ শূন্য হয়ে যায়। এইগুলো কিন্তু মনে রাখবে, তাতে করে তোমাদের জ্ঞানের বৃদ্ধি বাড়বে। এরপর দেখো, তরলের আপাত প্রসারণ প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটা কী। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা গামা জি ধরি, তাহলে তরলের প্রকৃত প্রসারণকে আমরা গামা আর ধরব রিয়েল, এবং আপাত প্রসারণকে গামা এ অ্যাকচুয়াল। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কী হবে, গামা আর সমান রিয়েল যেটা অ্যাকচুয়াল, ঠিক আছে, আপাত প্রসারণ, তারপর হবে তোমার পাত্রের প্রসারণ এবং তরলের প্রকৃত প্রসারণ, এদের সমষ্টিটাই হবে আপাত প্রসারণ গুণাঙ্ক। এই তোমার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা রিয়েল। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কী হবে, আপাত প্রসারণ গুণাঙ্ক যুক্ত পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ওকে, এরপর দেখো এইখানে তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে তরলের প্রাথমিক যে আয়তন তার ওপর, এবং উষ্ণতা বৃদ্ধির ওপর, আর হচ্ছে তরলের প্রকৃতির ওপর, এই তিনটে বিষয়ের ওপর নির্ভর করবে। এরপর আসছি, কোনো তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম। এটা রিপিট হয়ে গেছে, তো ছাড়ো এটা, ঠিক আছে। নিজস্ব ধর্ম বলে কেন এবং কেনটা দেখে নাও। দেখো, কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভরশীল। কোনো নির্দিষ্ট তরলকে বিভিন্ন উপাদানের পাত্রে রাখলে আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে। তাই আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম। এরপর একটা দেখো প্রশ্ন, যে একটি তরলের, বিগত মাধ্যমিকে পড়েছে, একটি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা এবং পাত্রে উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, কী শর্তে তরলটির আপাত প্রসারণ গুণাঙ্ক থাকে না। পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে যে সম্পর্কটা আমরা পেয়েছি বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এইখান থেকে কিন্তু এই সম্পর্কটা আসবে। তাহলে গামা সমান আমরা কি বলতে পারি, 3 আলফা, তাই না। যখন 3 আলফা হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে তোমার সমীকরণ, আপাত প্রসারণ গুণাঙ্কের সমীকরণ, এইখানে কিন্তু বসিয়ে দিতে পারবো। এবং এখানে দেখো গামা এ এটা কিন্তু শূন্য হয়, বা শূন্য হওয়ার শর্ত যদি হয় তাহলে কিন্তু এই অংশটাও শূন্য হবে, অর্থাৎ গামা মাইনাস গামা জি, এটা শূন্য হতে হবে। আর এটা যদি শূন্য হয় তাহলে এটা কি, গামা সমান গামা জি হতে হবে, এবং গামা জি, তাহলে গামা সমান কি হবে, 3 আলফা হবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু প্রমাণটা করে নেবে। এরপর তরলের দুই ধরনের যে প্রসারণ গুণাঙ্ক থাকে কেন, এর কারণটা কি। কারণটা দেখো, তরলের নির্দিষ্ট আকার নেই বলে তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করা হয়, ফলে পাত্র ও তরলে উভয় প্রসারণ ঘটে। সাধারণত এই একই উষ্ণতা বৃদ্ধিতে তরলের প্রসারণ পাত্রের প্রসারণ প্রায় 10 গুণ হয়। তাই খুব ভালোভাবে লক্ষ্য না করলে
পাত্রের প্রসারণ বোঝা যায় না। পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে তরলের যে প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ বলে। পাত্রের প্রসারণকে বিবেচনা করলে তরলের যে প্রসারণ হয় তাকে বলা হয় প্রকৃত প্রসারণ। কাজেই তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের প্রসারণকে উপেক্ষা করে যে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ অপেক্ষা কম হয়। অর্থাৎ একবার পাত্রের প্রসারণকে ধরে আরেকবার পাত্রের প্রসারণকে উপেক্ষা করে শুধুমাত্র তরলের প্রসারণকে ধরে দুইভাবে প্রসারণ বিবেচনা করা হয়। সুতরাং এই কারণে তরলের দুই ধরনের প্রসারণ গুরুত্বপূর্ণ। তরলের দুই ধরনের প্রসারণ থাকার জন্য প্রসারণ গুণাঙ্ক দুই ধরনের হয় এবং আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এরপর দেখো, দুধ গরম করার সময় উথলে ওঠে কেন? এটার কারণটা কি? দেখো, সাধারণ উষ্ণতায় দুধের মধ্যে বায়ু দ্রবীভূত থাকে। কোনো পাত্রে দুধ নিয়ে গরম করা হলে দুধের মধ্যে দ্রবীভূত থাকা বায়ুতে উত্তপ্ত হয় এবং প্রসারিত হয়। বায়ুর প্রসারণে দুধের চেয়ে অনেক বেশি, তাই এই কারণে দুধ উথলে পড়বে। তাছাড়াও একটা আপেক্ষিক তাপের ব্যাপার থাকে, সেটাও তোমরা একটু দেখে রাখবে, সেটা এইটে পড়ে এসেছো। তারপর গ্যাসের প্রসারণ আমরা দেখে নেব। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের স্থির চাপে আয়তনের প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বলা হয়। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা হবে 1/273 ডিগ্রি সি ইনভার্স এবং গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা স্থির থাকে গ্যাসের চাপ এবং ভর। এটা নোট করে রাখবে। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ছাড়াও গ্যাসের আরেক ধরনের প্রসারণ গুণাঙ্ক রয়েছে, এটি হলো স্থির আয়তনে যে চাপ প্রসারণ গুণাঙ্ক। যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই প্রসারণ গুণাঙ্ক দুটি সমান হবে। এরপর আসছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? গ্যাসের ভর এবং চাপের উপর নির্ভর করে। তারপর আসছি যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রাথমিক আয়তনের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতাকে নির্দিষ্ট ধরা হয় কেন? কঠিন ও তরলের তুলনায় গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়। কঠিন ও তরলের ক্ষেত্রে যে কোনো আয়তনকে প্রাথমিক আয়তন স্থির হিসেবে বিবেচনা করে যে ত্রুটি হয় তা নগণ্য, কিন্তু গ্যাসের ক্ষেত্রে যে কোনো উষ্ণতায় আয়তনকে প্রাথমিক আয়তন হিসেবে বিবেচনা যদি করা হয় সেই ক্ষেত্রে ত্রুটিটা হয় অনেক বেশি। তাই গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক আয়তনের জন্য 0 ডিগ্রি নির্দিষ্ট উষ্ণতা হিসেবে ধরে নিতে হয়। এরপর আসছি চার্লসের সূত্রের সাহায্যে স্থির চাপে আয়তন গুণাঙ্কের মান নির্ণয়। 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি আয়তন V0 হয়, টি ডিগ্রি উষ্ণতায় কী হবে? VT সমান V0 1 প্লাস গামা P ইন্টু টি। এটা 1 নম্বর সমীকরণ। এবার চার্লসের সূত্রানুসারে যদি আমরা পাই তাহলে VT সমান কী হয়? V0 1 প্লাস T/273। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা গামা P সমান কত পাবো? 1/273 ডিগ্রি সি ইনভার্স। এটাই আমাদের মান। এরপর দেখো, গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় চাপ কেন স্থির রাখা হয়? নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপ আয়তন উভয়ই পরিবর্তিত হয়। এইভাবে গ্যাসের ওপর চাপ বাড়ালে আয়তন কমে এবং চাপ কমালে আয়তন বাড়ে। তাই বোঝা যায় গ্যাসের আয়তন চাপের ওপর নির্ভরশীল। এই কারণে উষ্ণতার পরিবর্তনে গ্যাসের আয়তনে কীরূপ পরিবর্তন হয় তা বোঝার জন্য চাপকে স্থির রাখতে হয়। এরপর আসছে গ্যাসের প্রকৃত আপাত দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকার কারণ। এটা তোমরা একটু দেখে নেবে, দেখো এটা আর রিপিট করব না। তারপরে দেখো শেষ প্রশ্ন, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ কী কী বিষয়ের উপর নির্ভর করে? এক হচ্ছে গ্যাসের প্রাথমিক আয়তন, দুই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং পরবর্তী ভিডিওতে আমরা যে গ্যাসের যে সেকেন্ড পার্ট সেই পার্টটা গ্যাস বলছি হিটের যে 7 পার্টটা রয়েছে, যে তাপের পরিবহন, ঠিক আছে, তাপের পরিবহন, এটা কিন্তু আমরা পরের ক্লাসে করব। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাতে করে পরবর্তী ভিডিওগুলো খুবই দ্রুত দিতে পারবো। নাহলে কিন্তু মোটিভেশন না পেলে কিন্তু দেখো
মানে এই সমস্ত ভিডিও করতে হলে একটু মোটিভেশন দরকার, সেই জন্য সেই মোটিভেশনটা তোমরাই দেবে ভিডিও লাইক করে শেয়ার করে, তাই না? যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।